Recording stopped. এখনো কেউ আসে নাই। Recording in progress. স্যার আসছি। জি, তাহলে আমরা শুরু করি না? জি স্যার। Okay, sir. জি, ওকে, অলরাইট। আই এম লিটল টায়ার্ড টুডে। এনিওয়ে, তাহলে আমরা হচ্ছে আমরা যে ইয়াটা ওপেন করছিলাম, হোয়ার ইজ দ্যাট? জাস্ট ওয়ান সেকেন্ড। হ্যাঁ, এবার দেখা যায়? জি স্যার। Yes, sir. Fine. তাহলে we are discussing about MM 1958 without tax, তাই না? তাহলে আমরা x axis এ ছিল লেভেল অফ ডেট এবং y axis এ ছিল আপনার COC কস্ট অফ ক্যাপিটাল। তো আমরা এখানে দুইটা অ্যাজাম্পশনস নিয়েছিলাম। প্রথম অ্যাজাম্পশনসটা ছিল হচ্ছে মার্কেটে আপনার মার্কেট ইজ ফ্রি অফ ট্যাক্স, মানে ওই মার্কেটে কোনো ট্যাক্স নাই। দুই নাম্বার হচ্ছে অলমোস্ট 100% পর্যন্ত আপনি সেম রেটে বড় করতে পারবেন। দিস ইজ সামওয়াট কন্ট্রাডিক্টরি ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড, বাট দিস ইজ জাস্ট এ থিওরি, বাট when we apply the theory we have to go by the theory. তাহলে MM 1958 এর একটা অ্যাজাম্পশন, সেইগুলোকে পরবর্তীতে ক্রিটিসাইজ করে ট্রেডিশনালিস্টরা বলছে দিস আর ফলাশাস অ্যাজাম্পশনস, বাট ইয়েট আমরা যখন থিওরিটাকে প্রুফ করতে যাব আমাদের ওই থিওরির অ্যাজাম্পশনস মেনে নিয়েই করতে হবে, তাই না? তাহলে আমাদের অলমোস্ট 100% পর্যন্ত সেম রেটে বড় করা যাবে এবং যেটা বলেছিলাম মার্কেট ইজ ফ্রি অফ ট্যাক্স। নাও ফার্স্ট থিং ইজ অলমোস্ট 100% পর্যন্ত যদি আমার লেটস সে দিস ইজ লাইক 10% আমার হচ্ছে ডেট, তাহলে এটা এরকম হচ্ছে কেন? এটা হচ্ছে আমাদের কে, ওকে? তাহলে কেই দেখেন আনলাইক আমাদের ট্রেডিশনাল থিওরি, এই কেই হচ্ছে রিমেইন সেম অলমোস্ট 100% পর্যন্ত কস্ট অফ কেই উইল রিমেইন সেম। এটাই কি কোনো সমস্যা আছে? কোনো কনফিউশন, কোনো কোশ্চেন? না স্যার। ওকে, গুড। সবাই বুঝতে হবে কিন্তু, হ্যাঁ। দুই নাম্বার যে কোশ্চেনটা হচ্ছে what will be the impact on cost of equity? See, আমার যখন level of debt বাড়বে, definitely the risk of that company will go up, therefore cost of equity will go up. তাহলে এইটা সাথে সাথে আমার cost of equity এরকম হয়ে যাবে, ওকে? জি স্যার। তাহলে এটা হলো হচ্ছে আমাদের কস্ট অফ ইকুইটি। স্যার সবাই কি আমরা বুঝতে পেরেছি এই থিওরি? স্যার আমার কোশ্চেন আছে স্যার। স্যার আই এম আব্দুল হান্নান টকিং। হ্যালো, হ্যাঁ বলেন আব্দুল হান্নান ভাই। এই কস্ট অফ ইকুইটি যে কার্ভ স্যার ড্র করা হলো, এটা লাইনের মাঝখান থেকে মাঝ বরাবর থেকে ড্র করা হলো কেন? মানে এটার মানে লজিকটা কি? মাঝ বরাবর হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল, এই নিচেরটা হচ্ছে কস্ট অফ, সরি এই যে এটা তো আমি এটা ভুল লিখছি বুঝছেন, এটা হবে কেডি, আমি একটু এটা কেই লিখে ফেলেছি বুঝছেন, এটারে আপনি কেডি ধরেন নিচেরটা। তাইলে মনে করেন ব্যাংকে আপনার রেট হচ্ছে 10%, এটা হচ্ছে আপনার ডেটের রেট। এখন আপনার ইকুইটির রেট নট নেসেসারিলি আপনার এইটা শুরু থেকে হইতে হবে। শুরু থেকে হওয়া মিন্স মানে এই লোনের যে রেট 10% হলে ইকুইটির রেট কি 10% হবে? না স্যার। না, ওই হান্নান সাহেবকে বলতে দেন। না স্যার, আমার কোশ্চেন হলো যে আমি কিভাবে বুঝবো যে ড্রপ মানে আমার মানে পয়েন্টটা কোথায় হবে, মানে পয়েন্ট অফ স্টার্টিং মানে কোন জায়গা থেকে শুরু করবো? আমি তো অন্য জায়গা থেকে শুরু করতে পারতাম। হ্যাঁ, আপনি খুব ভালো একটা কোশ্চেন করছেন হান্নান সাহেব। ওইটা হচ্ছে আমরা পরবর্তীতে আমাদের ওই ক্যালকুলেশন আছে, হাউ টু ক্যালকুলেট কস্ট অফ ইকুইটি, আমি আপনারা একটু তারপরেও দেখিয়ে দেই, যেহেতু আপনি আবার আরেকটা কোশ্চেন করে ফেলছেন, তাহলে আপনার মনে একটা কনফিউশন রয়ে যাবে, তাই না? তাইলে যে কাজটা করতে চাই, just one second, let me open an Excel file. এই যে আমি একটা এক্সেল ফাইল শেয়ার করেছি,
ধরে নিয়েছিলাম যে আপনারা হয়তো এই বেসিকটা জানেন এ থেকে, বাট এটাও আমি আবার ক্লিয়ার করে দিই। আমরা বলেছিলাম আমাদের ক্যাপিটাল স্ট্রাকচারে কয়টা কম্পোনেন্ট থাকে? দুইটা, কি কি কম্পোনেন্ট থাকে? ডেট এন্ড ইকুইটি। ডেট এন্ড ইকুইটি। তো আমরা ডেট নিলাম, মনে করেন ওর যে ক্যাপিটাল স্ট্রাকচারে ডেটের রেট হচ্ছে 10%, তাইলে আমাদের কস্ট অফ ডেট কত? 10%। কেডি 10% হবে। কারণ কি, আমরা যদি এমএম থিওরি অনুযায়ী যাই, দেয়ার ইজ নো ট্যাক্স ইন দ্যাট মার্কেট, মিনিং আমাদের এটা হবে হচ্ছে আপনার 10%ই হবে কস্ট অফ ডেট। কোনো কনফিউশন আছে? নো স্যার। নো স্যার। তাহলে 2 নাম্বার যেটা হচ্ছে ইকুইটি। ইকুইটির কস্ট এইটা তো আসলে দেওয়া থাকে না। ইকুইটির কস্ট ইউ নিড টু ক্যালকুলেট। এই ক্যালকুলেট করা যায় আইদার ডিভিডেন্ড মডেল অর সিএপিএম মডেল। ডিভিডেন্ডের মধ্যে আবার দুইটা আছে, একটা হচ্ছে ডিভিডেন্ড উইথ গ্রোথ, আবার হচ্ছে কনস্ট্যান্ট ডিভিডেন্ড। সো লেটস মেক ইট সিম্পল। মনে করেন একটা কোম্পানি, তার ডিভিডেন্ড হচ্ছে 10 টাকা। কয় টাকা ডিভিডেন্ড? 10 টাকা। এবং ওই কোম্পানির মার্কেটে শেয়ার হচ্ছে, শেয়ারের ভ্যালু হচ্ছে 100 টাকা। তাহলে ওই কোম্পানির কস্ট অফ ইকুইটি কত? এটারে আরেকটু চেঞ্জ করে দেই। ওই কোম্পানির ইয়া হলো 8 টাকা, ডিভিডেন্ড হচ্ছে 8 টাকা, মার্কেটে কি হলো 8। অথবা এটা যদি এটা একটু বাড়াই দেই, তা না হলে হান্নান সাহেবের কনফিউশন রয়ে যাবে। এইটারে বলি হচ্ছে 13%। তাহলে ইকুইটির আমার রেট কত হলো? 13%। এখন ধরেন আমরা যদি ওই ইয়াতে চলে যাই, ওই যে আমরা যে স্ট্রাকচারটা বানাচ্ছি, ওই স্ট্রাকচারে, তাহলে ইকুইটি শুড স্টার্ট ফ্রম হোয়ার হান্নান সাহেব? ইয়েস স্যার। 13% থেকে, আর ডেট শুড স্টার্ট ফ্রম 10%। সো নট 10%। নেসেসারিলি যে ডেট 10% বলে আমার ইকুইটি ঠিক ওই 10% থেকে শুরু হতে হবে, কখনোই না। কারণ এইখানে যদি এরকম হইতো, দেখেন একটু আগে আমি হচ্ছে আই ওয়াজ ডুইং সাম মিস্টেকস। হ্যাঁ, কিরকম? যে একটু আগে যখন আমি 8% দিলাম, দিয়ে আমি কিন্তু আবার চেঞ্জ করছি। কেন বলেন তো? কারণ ইট ডাজন্ট গো উইথ দ্য থিওরি। আপনি ডেটের থেকে আপনার ইকুইটির কস্ট কম হবে। হাউ কাম? ডেট যখন হবে সাথে সাথে আপনার রিস্ক বেড়ে যাবে, ইকুইটি হোল্ডার্স উইল আস্ক ফর হায়ার রেট, মানে সো ইট ইজ নট ম্যাচিং দ্য থিওরি, এবং প্র্যাকটিক্যালি কেউ কখনো হয় না এরকম। সো এই জন্য আমি কিন্তু সাথে সাথে এই 10% থেকে এটাকে বাড়িয়ে তখন কত 13% করে দিয়েছি। মেক সেন্স? সো ডেটের থেকে অবশ্যই আমার ইকুইটির কস্ট বেশি হবে। সো আই হোপ ইট ক্লারিফাইজ। নাও we are whiteboard, এই যে এটা। সো এই কারণে এই যে এটা হচ্ছে 10%, এই যে এটা, আর এটা হচ্ছে 13%। এবার কি কোনো কনফিউশন আছে? নো স্যার, প্রসিড অন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি 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 বলুন। স্যার কেডি এর লাইনটা ফ্ল্যাট আর কে এর লাইনটা প্রপোর্শনাল কেন? লেভেল অফ ডেট বাড়লে তো কস্ট অফ ডেটও বাড়ার কথা। লেভেল অফ ডেট না, এটা তো আমি বলেছি। এই যে আবার আই নিড টু গো ব্যাক টু মাই এক্সেল। 100%। হ্যাঁ, দাঁড়ানো যে আপনারা অনেক সময় ফলো করতে পারেন না, বা এই যে দেখেন মানে 100% পর্যন্ত সেম রেটে বড় করা যাবে স্যার। আমরা এমএম থিওরি ডিসকাস করতেছি না? জি স্যার, সেম রেটে বড় করা যাবে, ডেটার রেট সেম থাকবে। হ্যাঁ হ্যাঁ, রাইট। ওই এমএম থিওরি 1958 করতেছি, এবং ওর কিছু অ্যাজাম্পশন ছিল। নো ট্যাক্স ইন দ্য মার্কেট অর ইকোনমি, হোয়াটএভার ইউ কল, দেয়ার উইল বি নো ট্যাক্স। ঠিক আছে? 2 নাম্বার বলেছে borrowing can be made up to 100% at same. তাইলে এবার কি বুঝতে পেরেছেন কেন আমাদের ওইটা সেম থাকতেছে? এইটা শুধুমাত্র এমএম থিওরির ক্ষেত্রে সেম থাকবে, প্র্যাকটিক্যালি সেম থাকবে না। তাইলে এবার দেখেন, যদি আমরা ওই যে আমাদের সেই ড্রয়িং যে আর্ট যেটা ছিল ওইখানে চলে যাই, যখন আমাদের লেভেল অফ ডেট বাড়তেছে, এমএম কিন্তু ডিড নট ইগনোর যে আমার লেভেল অফ ডেটের সাথে সাথে রিস্ক যে বাড়বে না, এটা কিন্তু সে বলে নাই। সে কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করছে যে দেখেন আমার 10% যখন, তখন হচ্ছে আমার একটা কস্ট অফ ইকুইটি 20% হলে সাথে আবার বেড়ে যাচ্ছে। এগুলো হচ্ছে ইটস লাইক ইকুয়েশন। আমাদের ওই যে ক্যালকুলেশনের জন্য যে ইকুয়েশন আছে, ওই ইকুয়েশনের সাথে সাথে এটা বেড়ে যায়। বুঝতে পেরেছেন? এইবার
ওই ইকুয়েশনটাও আপনারা বুঝে ফেলবেন, অসুবিধা নাই। সামনে যখন আমরা ম্যাথ দেখাবো ওইটা দেখালে আপনি উইল বি এবল টু ক্রস চেক। হ্যাঁ, এবার আমাকে বলেন যে হোয়াট উইল বি দ্য ইমপ্যাক্ট অন ডাব্লিউএসএসসি। ডাব্লিউএসএসসি এর উপর আমার কি ইমপ্যাক্ট পড়বে? ডাব্লিউএসএসসি আপনার এই দুইটার মাঝামাঝি একটা হবে এবং দ্যাট উইল বি সেম। যেহেতু আপনার ট্যাক্স নাই, ডাব্লিউএসএসসি থিওরি অনুযায়ী এরকম হবে। এটা কিন্তু একদম কমপ্লিট ম্যাথ। তাইলে এই ক্ষেত্রে টেল মি হোয়াট ইজ দ্য অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। এটার ক্ষেত্রে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার কি? 13 হ্যাঁ 10% স্যার। 13 10% কেমনে বললেন মাজার? so I'm বললাম 10%। WCC টাই হবে অপটিমাম ক্যাপিটাল। আর এইখানে যদি হচ্ছে এটার ক্যাপিটাল স্ট্রাকচার হচ্ছে যে কোনো কিছু। ডাব্লিউএসএসসি মানে তো আসলে ডাব্লিউএসএসসি অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার না। অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার হচ্ছে আইদার 1090, 2080 অথবা 0-100। এইটার অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার হচ্ছে যে কোনোটা, যে কোনো লেভেলে। আইদার 0 আপনি হচ্ছে মানে আনলিভার্ড অথবা ফুললি লিভার্ড অথবা ইন বিটুইন যে কোনো রেটেই আপনার ডাব্লিউএসএসসি সেম। সো এটার অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার যে কোনো লেভেল। তবে স্যার এটা শিওর যে হচ্ছে 10 এর নিচে আসবে না মনে হচ্ছে। 10 এর নিচে না, 10 এর তো উপরে থাকবে। যে ডাব্লিউএসএসসি এর নিচে আসবে না। এইটা মনে করেন 12, ডাব্লিউএসএসসি ধরেন এটা 12। সো 12 হলে মানে আমাদের যে কোনো লেভেলে এই যে লেভেলটা, এই যে আমার ইয়াটা দেখা যায় কার্সর, একটু ডিফারেন্ট কালার করে দিই। এই যে লেভেলটা আছে, এই যে লেভেলটা, এই যে এই লেভেলে আপনার এটা কি 0% না? 0 লেভেল। আর এটা কি 100%, তাই না? 0 লেভেলে আপনার ডাব্লিউএসসি যা, 100% ও কি ডাব্লিউএসসি তা না? সেম। জি স্যার। তাইলে আমাকে এখন বলেন মানে আপনার হোয়াট ইজ ইওর অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার লেভেল? at any level, at any point. এনি লেভেল, এক্স্যাক্টলি। যে কোনো লেভেলই হচ্ছে আপনার ক্যাপিটাল স্ট্রাকচার, অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। কারণ কি আমার ডাব্লিউএসসি তো সেম, যে কোনো লেভেলেই আমার সেম। 0%-এও যা, 100%-এও তা। এই জন্য অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বলে এখানে কিছু নাই, সবই আমার অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। আমরা কি সবাই বুঝতে পারতেছি? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন, অসুবিধা নেই। স্যার আমি যদি থিওরিটিক্যালি বলি, আমি 100% হচ্ছে ডেট নিয়ে শুরু করব, তাহলে হচ্ছে কি স্যার আমার তো ডাব্লিউএসসি 10% হওয়ার কথা না? আমার যদি থিওরিটিক্যালি যদি বলি, আমার যদি 100%ই ডেট থাকে, তাহলে হচ্ছে কি আমার তো ডাব্লিউএসসি হচ্ছে গিয়ে 10% থেকে হওয়ার কথা, ইফ আই এম নট মিসআন্ডারস্টুড। WSS is একটা রেট স্যার, কস্ট অফ ক্যাপিটাল যেটা ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। হ্যাঁ মানে এই যেটা, এটা বেসিক্যালি আমার এইটা একটু উপরে উঠে গেছে, বুঝছেন? এটার আর একটু নিচে নামিয়ে দিলে এই সমস্যাটা ছিল না। মনে করেন এই যে লাইনটা, এই যে ডাব্লিউএসএসসি এর লাইনটা, স্যার এটা লিটল স্লোপি হবে আই থিংক। হ্যাঁ ওইটা আপনার নিচের দিকেই হবে। নিচের দিকে বলতে কি এইখান থেকে হবে। ওইটাও ওই থিওরির কথা বলা আছে যে ডাব্লিউএসএসসি উইল বি ক্লোজ টু ডাব্লিউকেডি। মানে এইটার থিওরিটিক্যালি এইটা ডাব্লিউএসএসসি হচ্ছে ক্লোজ টু কেডি। থ্যাংক ফর পয়েন্টিং ইট আউট। মানে আপনি খুব ভালো একটা জিনিস পয়েন্ট করছেন, কারণ আইডিয়ালি এইটা ডাব্লিউএসএসসি হচ্ছে ক্লোজ টু কেডি হয়, কেডি হয়। এবং ওইটা আসলে ম্যাথ দিয়ে ক্যালকুলেট করলে কেডির কাছাকাছি হয়। একদম কেডি হবে না কিন্তু, কারণ একটা লেভেল তো কিছু একটা আপনার ইকুইটি থাকতে হবে। আর সেটা ঠিক আছে, বাট থিওরিটিক্যালি বলছিলাম, থিওরিটিক্যালি ওইটা একদম কাছাকাছি হয়। আর আমি যেটা করেছি, থ্যাঙ্কস ফর পয়েন্টিং ইট আউট, এই যে জিনিসটা আসলে আরেকটু নিচে নামিয়ে দিবেন, এই যে এইটার কাছাকাছি করে দিবেন, তাইলেই আর সমস্যা হবে না। বুঝতে পেরেছেন? স্যার ক্যাপিটাল স্ট্রাকচারে যদি ইকুইটি পার্টটা যদি 50% এর অ্যাবভ হয়, সেই ক্ষেত্রে রেটটা কি ওই আরো হায়ার হবে না? যেখানে না আরো হায়ার হবে না। এইটা দাঁড়ান একটু একটা কাজ করে দেখি, জাস্ট 1 সেকেন্ড। এখানে কোনো ম্যাথ আছে কিনা আমি একটু দেখার ট্রাই করতেছি। তো
এখানেও আপনার কোনো ম্যাথ নাই, বুঝছেন? এই ইয়াতে। এবং আপনি যদি ওদের ইয়াটা দেখেন, এই যে বইয়েরটাও দেখেন, আপনাদের কাছে বই আছে 260? ইয়েস স্যার। 260 তে দেখেন যে ওদের ওই যে MM 1958, এইটা ওই যে দেখেন আমি যেটা করেছি ওরকমই করেছে। এইখানে মানে আসলে ওই যে যেটা হয় একটা সার্টেন লেভেল পর্যন্ত ইয়া হবে। আমি আসলে যেটা ওই যে 100% লেখাটা ঠিক হয় নাই, এটারে বলা হয় হচ্ছে অলমোস্ট 100% পর্যন্ত। সো ওই ইকুয়েশনে যখন এটা ফেলা হয়, ফেললে এটা আসলে ওরকম ওই যে ওই দুইটার মাঝামাঝি কোনো একটা কিছু হয়, বুঝছেন? মানে এইটারে শো ইউ সামথিং। এটা নিয়ে আসলে অত বেশি সময় স্পেন্ড করাও ঠিক না, কিন্তু এটা আমি একবার প্রুফ করছিলাম যে আসলে এটা ঠিক আছে কিনা। এটা ঠিক আছে। আপনারা যে কাজটা করতে পারেন, মানে যদি আপনার এক্সট্রিম ইন্টারেস্ট থাকে যে ইউ ওয়ান্ট টু প্রুফ দিস থিওরি, তাইলে ওই যে ক্যাপিটাল স্ট্রাকচার আপনি এরকম নেবেন 10%, 90%, ওকে, 20%, তারপর 80%। এইটা নিয়ে 20%, তারপর 80%, then you start calculating। ওই যে আপনার যে রেট হয়েছে ওইটা নিয়ে আপনি ক্যালকুলেট করতে করতে যাবেন, এবং এইখানে যে মানে ইয়াটা হয়, you need to adjust the beta, you need to adjust the beta। এই বেটা অ্যাডজাস্ট করে তারপরে হচ্ছে আপনি এই দুটাকে ক্যালকুলেট করবেন, করলে আপনার ওইটা মাঝামাঝি হয়। সো আমি আপনাদেরকে বলবো, লেটস কিপ ইট অ্যাসাইড ফর দ্য টাইম বিং, উই শুড নট গো ইন দ্যাট ডেপথ এট দিস লেভেল। আমরা যখন ওই যে অ্যাজ উই প্রোগ্রেস, আমি এটার আপনাদেরকে লিংক ক্রস ব্যাক করে দিব, কারণ এটা এখন যদি আমি আবার বেটা কিভাবে হচ্ছে এই যে আনগিয়ার করে রিগিয়ার করতে হয়, এটা দেখাইতে গেলে দ্যাটস লাইক লং স্টোরি। হ্যাঁ, এবং হচ্ছে এইটার যে এফোর্টটা দিব, ওই এফোর্টের যে আউটকাম, দ্যাট ইজ নট গোনা হেল্প দ্যাট মাচ। সো আপনারা কি বলেন, আমি কি ডু ইউ ওয়ান্ট মি টু শো দ্যাট যে হাউ ডাজ ইট ওয়ার্ক? ইভেন ইন ইউর বুক ইট ইজ নট শোন। নো স্যার, গো অন স্যার। আপনারা থিওরিটিক্যালি এটা জেনে রাখেন, তাইলেই হবে। বাট এটা হয়, মানে এটা আমি আই এম অ্যাসিউরিং ইউ এটা হয়, এবং আমি এটা ওই যে বেটা অ্যাডজাস্ট করে দেখছি, ইট ডাজ ওয়ার্ক। এনিওয়ে, আরেকটা জিনিস এরপরে আসেন, সেটা হলো MM 1963. So if you all understand this theory, we can move on to 1963. যখন আমাদের এই থিওরিটা হলো, থিওরিতে আসলে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার আমরা দেখলাম at any level will be the optimum capital structure. However, this theory has been hugely criticized because of its মানে tax ignorance. কারণ এই থিওরিতে বলে দিয়েছে যে আপনার ট্যাক্স আপনার ইয়া করা যাবে, মানে লাগবে না। দুই নাম্বার হচ্ছে আরেকটা কথা বলেছে, অলমোস্ট 100% পর্যন্ত সিমিলার রেটে বড় করা যাবে। এই কারণে এই থিওরিটা হিউজলি ক্রিটিসাইজড হয়েছে। তখন এমএম যে কাজটা করেছে 1963 তে এসে, তখন তারা নতুন আরেকটা থিওরি দিয়েছে এই ইস্যুর উপরই, সেটার নাম হচ্ছে এমএম 1963 উইথ ট্যাক্স। ওই ক্যাপিটাল স্ট্রাকচারের আরেকটা থিওরি দিয়েছে। সিকোয়েন্সটা কি বুঝতে পারতেছেন আপনারা? মানে 1958 এ সে বলেছিল দেয়ার উইল বি নো ট্যাক্স। 1963 তে এসে ওই যে যখন মানে তারা এক্সপেরিয়েন্স করলো যে সবাই হেভিলি ক্রিটিসাইজ করতেছে এই থিওরি, তখন তারা এসে এই থিওরিটাকে একটু চেঞ্জ করেছে, আবার একটা নতুন একটা থিওরি দিল, সেটা হচ্ছে উইথ ট্যাক্স। বলছে না, আসলে মার্কেটে ট্যাক্স আছে, কিন্তু এইখানেও তারা কিছু অ্যাজাম্পশনস করছে দ্যাট আর নট ভেরি রিয়েলিস্টিক। সেই অ্যাজাম্পশনের একটা হচ্ছে অলমোস্ট, আমি ওই যে 100% যখন লিখি এমএম থিওরিতে, take the words as almost 100%. Almost 100% can be borrowed at same rate. তাহলে প্রথম অ্যাজাম্পশনস আমি কি বললাম? অলমোস্ট 100% পর্যন্ত সেম রেটে বড় করা যাবে। দুই নাম্বার অ্যাজাম্পশনস কি বলেন তো? দুই নাম্বার অ্যাজাম্পশনস হচ্ছে ট্যাক্স থাকবে, রাইট? ট্যাক্স ইজ দেয়ার, মার্কেট ইজ পারফেক্ট। That is perfect market তো আমরা বুঝি, তাই না? জি স্যার। কম্পিটিশন হাই, কম্পিটিশন হাই মানে একদম জি মোটামুটি ইকুইটেবল, তাহলে এবং হচ্ছে নো ইস্যু কস্ট, আরো কিছু ইয়া আছে আমি সবগুলো ভুলে গেছি, বুঝছেন? বাট এইগুলা কিন্তু ইউ নিড টু মেমোরাইজ এভরিথিং। ওই যখন আসবে আমি সবগুলো বলে দিব, বাট ইউ নিড টু মেমোরাইজ এই যে আপনার এখানে থিওরি। সো এরকম আরো কিছু অ্যাজাম্পশনস আছে।
So A assumptions almost 100% can be borrowed at same rate. Tax হচ্ছে আপনার will be there. Market is efficient, but market is perfect, and no issue cost. These are the like major assumptions of MM 1963. এইটা হলে what will be the impact on the capital structure? সেটা আমরা একটু দেখি। X axis এবং Y axis নিচে আমাদের কি থাকে বলুন তো? ডেট লেভেল অফ ডেট, লেভেল অফ ডেট, আর লেফট সাইডে কস্ট অফ কস্ট অফ ক্যাপিটাল। ক্যাপিটাল। তাহলে যদি আমরা সবাই এগ্রি করি, আমি আর তাহলে ওটা লিখতেছি না। এবার বলছে যে আমাদের কস্ট অফ ডেট কিরকম হবে, যেহেতু অলমোস্ট 100% পর্যন্ত সেম রেটে করা যাবে। লেটস সে 10% হচ্ছে আমাদের রেট এবং 30% হচ্ছে ট্যাক্স। তাইলে আমার এফেক্টিভলি হোয়াট ইজ কেডি? হোয়াট ইজ আওয়ার কেডি? 7%, 7%। সবাই বুঝতে পারতেছি? Again 10% হচ্ছে আমার given rate, tax rate is 30%, so what is our effective rate, interest rate? 7%, তাই না? 7% স্যার। তাহলে আমরা এই যে মনে করেন এটা হচ্ছে আমাদের 7%, এটা হলো আমাদের কেডি। এখানে আমি একটু লিখে দেই পাশে ছোট্ট করে, এটা হলো আমাদের কেডি। কোনো কনফিউশন আছে? এটা কিন্তু উইথ ট্যাক্স হলেও কেডি কিন্তু আপনার সেমই থাকতেছে, কারণ কি সে আপনার শুরুতেই বলে দিয়েছে অলমোস্ট 10% পর্যন্ত সেম রেটে বড় করা যাবে। ওকে, যখন আমরা ওই যে কেডি মানে বড় করলাম, as the level of debt increases, cost of equity কি হবে? হাই হবে। cost of equity increase হবে। এটা হচ্ছে আমার স্যার আমি একটু বলতে যাচ্ছিলাম স্যার, সেটা হচ্ছে স্যার মানে যদি কোনো মডেল অঙ্ক যদি আমরা করি, মানে একটা প্র্যাকটিস হয়ে গেলেই মানে ইজিলি আন্ডারস্ট্যান্ড হয়, এইটা আর কি। কোনটা করবেন মডেল অঙ্ক? এইগুলা মডেল ম্যাথ। এইগুলার জন্য? জি স্যার। এইগুলার মডেল ম্যাথ আপনার দরকার নাই, এই কারণে আপনার বইই নাই। আপনি আপনার যদি এক্সট্রিম ইন্টারেস্ট থাকে ফাইন্যান্সে, আই কুড শো ইউ, বাট এইগুলা দরকার নাই বইয়ে। কারণ কি এইগুলা হচ্ছে মোর অফ এ থিওরি আসে আপনার। আমরা আসলে ট্রেডিশনাল যে থিওরি আছে দ্যাট ইজ অ্যাপ্লিকেবল ইন আওয়ার রিয়েল লাইফ, এইটা আসলে হবে। বাট যদি আপনার মনে হয় যে না আমি আসলে করবই, ইন দ্যাট কেস আই নিড কনসেনসাস ফ্রম অল অফ ইউ, যে না আমরা আসলে এটা শিখতে চাই। এটা এই যে একদম মানে এমএম থিওরি, হাউ ডাজ ইট ওয়ার্ক, মানে যে এবং ইউ নিড টু প্রুফ ইট, এই যা যা আপনি দেখাচ্ছেন আই ক্যান প্রুফ ইট, কিন্তু আপনার সবাই কনসেনসাস দিতে হবে ইয়েস, কারণ ইউ নিড টু স্পেন্ড অ্যানাদার আওয়ার অন দ্যাট। স্যার আমার মনে হয় এমফাসাইজ করা উচিত প্রায়োরিটির উপরে, যে আমরা কোনটা এক্স্যাক্টলি। ইভেন আমি ওইটাই দেখতেছিলাম যে আপনার বইয়ে কোনো ম্যাথ আছে কিনা। নাই, আপনারা দেখেন ওই যে ওরা মাত্র ওই যে কয়েকটা ইয়া দিয়ে ছেড়ে দিয়েছে। ইভেন আমি যে আপনাদের প্রায়োরিটি বেস ডিসকাস করতে হবে স্যার, যেগুলো পরীক্ষা দরকার। হ্যাঁ সেটাই। আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন, এই যে ইসের 260 তে যান, 260 তে আপনার আমি যে পরিমাণ ইয়ার কথা আপনাদেরকে বলছি, যে ওরা কি কি অ্যাজাম্পশনস নিয়েছে, ওইগুলোও আপনার ঠিক মতন বলা নাই এখানে। দেখেছেন আপনারা? এখানে ফাজল ওয়ার্ড হচ্ছে স্যার, খুব শর্ট লেখা আছে। কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ইকুইটি, কস্ট অফ ডেট, ওইটাই মানে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। এখানে চারটা ওয়ার্ড আছে। আপনার এইগুলো আসলে দরকার নাই, মানে এগুলো জাস্ট থিওরি আর দ্যাটস ফর শিওর। সো এই জন্য আমরা ওইটা অ্যাপ্লাই করব না। এনিওয়ে, তাইলে কে নিয়ে করার কোনো সমস্যা আছে কিনা? কে এবং কেডি? Okay, very good. Now, what will be the impact on KD? Oh, sorry, WSCC. WSCC এর উপর আমার ইম্প্যাক্টটা হবে, দেখেন ও আপনার ওয়েটেড এভারেজ, এইটা সে আপনার এখান থেকে শুরু হলো, লেটস সে শুরু হয়ে আপনার এই যে এইটা 0% যখন হবে, ন্যাচারালি আমার এটা এখানে হবে হয়ে কমতে থাকবে এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। রাইট, এটা কমতে কমতে একদম কেডির কাছে চলে যাবে। দ্যাট মেক্স সেন্স, তাই না? এবং ডব্লিউএসসি কে কিন্তু আপনার কেও বলা হয়। আমরা ওই যে ডব্লিউএসসি কে অনেক সময় কেও বলা হয়। তাইলে এইটা হলো আমাদের কেও, বা এখানে লিখছে শুধু কে, দ্যাট ইজ ফাইন অ্যাজ ওয়েল। তাইলে দেখেন
কেডি হলো কি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এমএম উইথ ট্যাক্স আমাদের অলমোস্ট 100% পর্যন্ত, ওই যে 7% আমরা একটা রাফ ফিগার নিয়েছিলাম, সেম রেটে হলো। কেই কি হলো, কেই হলো হচ্ছে অ্যাজ দ্য লেভেল অফ ডেট গ্রোজ, কেইটাও আমার সাথে সাথে বেড়ে যাচ্ছে। ওকে, সো হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অন কেও? যখন আমার 0% ডেট, তখন WACC তো কেই হবে নাকি? তখন আমরা এটা নিলাম, নিয়ে দেখেন এখান থেকে যেহেতু আমার লেভেল অফ ডেট বাড়তেছে, আস্তে 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 দিস ইজ ক্লোজ টু কেডি। কারণ কি, অলমোস্ট 100% পর্যন্ত যদি ডেট হয়, সামবডি হ্যাজ আস্কড দিস কোশ্চেন যে আমার যদি অলমোস্ট 100% হয়, তাহলে তো আমার ইয়া সেম হবে, মানে ওইটা কেডির কাছাকাছি হবে। যেহেতু ওই যে আগের ইয়াতে দেখেন, আগের সিচুয়েশনে ওইটা সমান হয় নাই, কারণ দেয়ার ওয়াজ নো ট্যাক্স এফেক্ট, এই কারণে ওইটা সমান হয় না, ইট রিমেইন সেম। কারণ আপনার ওই যে ওইটাকে বলে হচ্ছে আপনার ইসের ক্যাসকেডিং এফেক্ট, ওই যে ওইটা বেটার মাধ্যমে আপনার ইয়া হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে। আর এই ক্ষেত্রে কিন্তু ওইটা হয় না, এই ক্ষেত্রে হয়েছে কি, ট্যাক্সের এফেক্ট যেহেতু রয়েছে, ট্যাক্সের এফেক্টের কারণে ওইটা আসলে কমে যাচ্ছে, কমে একদম ফাইনালি গিয়ে এটা আপনার কেডির কাছাকাছি চলে আসছে। মেক সেন্স? ইয়েস স্যার। কারো কোনো কনফিউশন বা কোশ্চেন থাকলে উই কুড ডিসকাস প্লিজ। স্যার আমার যেটা ট্রেডিশনালি যেটা হচ্ছে, আমি মনে হয় একটু বাইরে বলতেছি, তারপরে একটু কাইন্ডলি বলবেন। যদি ট্রেডিশনালি ধরি আমি, তাহলে হচ্ছে আপনার যদি এট দ্য সেম লেভেল অফ কেডি আমার WACC যদি, তখন কিন্তু একটু বাড়তো। কোথায়? যদি আমি যদি আপনার এট দ্য সেম লেভেল অফ কেডি রেট যদি বলি আমি, তখন যদি ট্রেডিশনাল ওয়েতে আমি যদি MM 1963 বা 1958 না ধরি, ট্রেডিশনাল ওয়েতে যাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার হচ্ছে WACC বাড়তে পারতো। নো, এটা ডোন্ট মিক্স দিস টু আপ। কারণ হচ্ছে ট্রেডিশনাল থিওরিতে আমরা অ্যাসিউম করে নেই, দ্যাট ইজ ভেরি প্র্যাকটিক্যাল, যে সার্টেন লেভেল পর্যন্ত কেডি একটা রেট থাকবে, তারপরে ওই কেডি কিন্তু বাড়তে থাকবে। ওইখানে দেখেন দ্য ডিফারেন্স বিটুইন মানে যে MM 1963 উইথ ট্যাক্স এবং হচ্ছে আপনার ট্রেডিশনাল থিওরি, এইটার ডিফারেন্সটা কি জানেন? এই যে কেডিটা, আমি একটু অন্য কালারে আমি আপনাকে দিয়ে দেই, জাস্ট 1 সেকেন্ড। মনে করেন এটা হচ্ছে আমার কেডি, এই কেডিটাকে সে ধরে নেয় একটা সার্টেন লেভেল পর্যন্ত, এটা একটা রেটে থাকবে, তারপরে আস্তে আস্তে বাড়তে থাকবে। ওকে, এইটা হচ্ছে আর ট্রেডিশনাল কেডি। তো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, তাহলে এই দুটো ডিফারেন্স কি? মানে ট্রেডিশনালিস্টরা হচ্ছে অনেক প্র্যাকটিক্যাল, ওরা বলতেছে একটা সার্টেন লেভেল পর্যন্ত আপনার এটা কমতে থাকে বা কম রেটে থাকে, হোয়াটএভার ইউ কল, তারপরে এটা আবার বাড়তে থাকে। কারণ কি, ওই যে আপনাকে হয়তো ওই যে ফ্যাসিলিটি অফ অল লেটার দিয়ে দিয়েছে, ওই ফ্যাসিলিটি অফ অল লেটারের বিয়ন্ডে যখন আপনি যাবেন, তখন আপনার রেট কিন্তু বেড়ে যাবে। আর ইউ ওকে? জি স্যার। সো এইটা যখন যাবে, তখন WACC এফেক্টিভলি এরকম হবে, ইউ শেপ বলে, ইনভার্টেড, মানে ইনভার্টেড না, ইউ শেপের মতো হয়ে যায়, WACC এরকম হয়ে যায়, এই দুইটার মাঝামাঝি এরকম হয়ে যায়। এটা কিন্তু এই যে আমরা যে গ্রিন কালার দিয়ে করলাম, দ্যাট ইজ বেসিক্যালি হচ্ছে ট্রেডিশনাল থিওরি। জি স্যার। ওকে স্যার। সবাই কি বুঝতে পেরেছেন এবার? নুর ইসলাম, আপনার কনফিউশন চলে গেছে? জি স্যার, জি স্যার, ওটা আমি ভুল করতাম, আমি নরমালি। জি স্যার, থ্যাংক ইউ। গুড গুড। তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? এই থিওরি কিন্তু আসবে, এই চ্যাপ্টার যখন আমরা করতে যাব, মানে ওভার এন্ড ওভার अगेन আমরা কিন্তু if you ask me question, মানে আফটার আপনি যদি পরে কি আবার কোশ্চেন করেন, আই এম নট গোইং টু শো ইট अगेन, honestly speaking। এখন এই থিওরি কি অ্যাকচুয়ালি ওয়াচেবল? হাইলি লিভারেজ কোম্পানিতে এইভাবে আস্তে আস্তে কমে যাবে, মানে নরমালি WACC যেটা নরমালি তো হাইলি লিভারেজ, যেটা হচ্ছে আপনি রেটটা যেভাবে কমতেছে, শো করতেছে, মানে হচ্ছে ডাউন টু কেডি, ডাউন টু কেডি। তো নরমালি তো হাইলি লিভারেজ না, ওইটা হবে না আনোয়ার ভাই, এটা হবে না। এটার কারণটা হলো, দেখেন আপনি যখন হাইলি লিভার্ড কোম্পানি হয়, আপনি যদি প্র্যাকটিক্যালি দেখেন, হাইলি লিভার্ড কোম্পানির ইন্টারেস্ট রেট অনেক বেশি হয়। মনে করেন ব্যাংকগুলা দে আর সুপার স্মার্ট, তারা যেটা করে, প্রথমে একটা ফ্যাসিলিটি অফ অল লেটার দেয়, আপনাকে বললো 200 কোটি পর্যন্ত হয়তো 8% বা 9%। যখনই আপনি নতুন করে বলবেন যে না, এটাকে এক্সপানশন করো, আমাকে ফার্দার ক্রেডিট লিমিট দাও, তখন ওর সাথে সাথে ওইটার সাথে ওর রিস্ক প্রিমিয়াম অ্যাড করতে থাকে।
এবং you will not get it at same rate 9%. বাংলাদেশ is quite foolish, এখানে rate is আপনার 9% fixed করে দিয়েছে। rate এটা এইভাবে হয় না, rate is driven by market. You tell me, আপনার মনে করেন you are a big guy, you have মানে huge financial stability and efficiency, bank is giving you a loan at 9% and I'm a street guy, bank is giving me loan at 9%. Do you think it's fair? It's very, very unfair. আপনার interest rate should be driven by বা আপনার determined by market, whereas আমাদের বাংলাদেশে interest rate fixed করে দিয়েছে। This is like absolute blunder, বুঝছেন? Anyway, আমাদের দেশে তো এমনি তো স্যার ওই যে যারা ক্রেডিটর তাদের একটা ডমিনেটিং পাওয়ার আছে, অনেক সময় দেখা যাচ্ছে ওরা ওইটা তো আছে, but I'm trying to মানে give you the hints of the theory. In theory and in practice and practically আসলে এইটা এরকম হয় যে একটা সার্টেন লেভেল পর্যন্ত একটা রেট থাকে, তারপরে যদি আপনি আবার ক্রেডিট লাইন নিতে চান তখন হচ্ছে আপনার ওটা রিস্ক মানে বেড়ে যায়, এই জন্য আপনার রেটও বেড়ে যায়। That is how does it work. So আপনি এখন যেটা বলছেন, yes, বাংলাদেশের কনটেক্সটে যেহেতু রেট ইজ ফিক্সড 9%, তার মানে যদি আপনি হাইলি লিভার্ড হন তাইলে তার ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল কমে ওই 9% এর কাছাকাছি বা নেট অফ 9% মানে নেট অফ ট্যাক্স 9% ওইটার কাছাকাছি। বুঝতে পেরেছেন? তাহলে এনি আদার কোশ্চেন অর কনফিউশন? স্যার ওই যে কেই যে ইনক্রিজ করতেছে কেডি এর সাথে, এটা যদি একটু বলেন এই কেমিস্ট্রিটা। কোনটা? কেই কন্টিনিউয়াসলি যে সে ইনক্রিজ করতেছে বাড়তেছে। আচ্ছা, আসলে আপনাদের এত কনফিউশন, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এক্সেলে। হ্যাঁ, আমি জাস্ট একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল নিয়ে একটা জিনিস আমাকে দেখাইতেই হবে, তা না হলে আপনাদের এটা মুশকিল হয়ে যাবে। আপনারা আমাকে বলেন সিএপিএম, হ্যাঁ এটা বেসিক্যালি সিএপিএম থিওরি থেকে ইয়া হয়। আমাদের কস্ট অফ ক্যাপিটালের সিএপিএম এর থিওরি কি? রিস্ক ফ্রি রেট, তাই না? জি স্যার। তারপরে কি? risk free rate minus RM minus RF risk free rate into beta এই বেটা আমি বি দিয়ে দিই। শুনেন, এইবার কিন্তু ভালো করে খেয়াল করবেন, এইবার না বুঝলে মানে মুশকিল আছে। তাইলে আমরা বললাম এইটা যখন আমি দেখাবো মানে ইউ শুড মানে ক্লিয়ার অল অফ ইউর কনফিউশন। এই যে আগে যে কনফিউশন ছিল ওইটাও আপনার ক্লিয়ার হয়ে যাবে। ধরে নেন কোন একটা কোম্পানির ইয়া হচ্ছে 10% এবং 9%, এই যে এবিসি কোম্পানির কথা ধরেন, এবং তার রিস্ক ফ্রি রেট আমি এখানে আমরা অ্যাসিউম করে নেই রিস্ক ফ্রি রেট ইজ 5%। কত? 5%। রিস্ক প্রিমিয়াম ইজ 7% and beta is 1.1. Okay, so how much? এবং ওইটার কেডি ধরেন হচ্ছে, আমরা একটু আগে ক্যালকুলেশন করেছিলাম কত, কেডি হচ্ছে ধরেন 10%। কেডি যদি 10% হয় তাহলে নেট অফ ট্যাক্স বা এফেক্টিভ কেডি হচ্ছে 7%। ওকে, তার মানে কোম্পানির ট্যাক্স রেট কত? 30%। আপনারা কি সোফার এই সিনারিওটা বুঝতে পেরেছেন? আমরা কোন কোম্পানির কাজ করতেছি? এ বি সি এন্ড কোম্পানি, আমরা কোম্পানি শুরু করেছিলাম। এখন আমি যদি বলি যে হোয়াট ইজ দ্য কস্ট অফ ইকুইটি অফ দিস কোম্পানি, বলেন তো রিস্ক ফ্রি রেট কত? স্যার রিস্ক ফ্রি 5 প্লাস জি প্লাস রিস্ক প্রিমিয়াম কত আছে? 7 minus 5 2। না, বোকার মতো কথা, 7। আমি তো রিস্ক প্রিমিয়ামই বলে দিয়েছি ওইটা। এইগুলা কিন্তু কেয়ারফুল থাকবেন, বুঝতে পেরেছেন? somebody asked me a question how to read it, মানে you have to মানে read it actively। আপনারা যে সারা জীবন কি করছেন, মার্কেট রেট মাইনাস রিস্ক ফ্রি রেট, সো আপনি 7% কে মার্কেট রেট ধরে ওইটা মাইনাস করার চেষ্টা করতেছেন। অলরেডি আমি 7% বলে দিয়েছি। রিস্ক প্রিমিয়াম মিনিং হচ্ছে আরএম মাইনাস আরএফ, ওটা হচ্ছে 7%। ওকে, সো 7 ইনটু বেটা কত? 1.1। তাইলে আমাদের সিএপিএম এ কেই কত? 12.7। 12.7, এইটা হচ্ছে আমাদের কেই।
আর কেডি কত ছিল আমরা ক্যালকুলেট করেছি 7 আমাদের প্রথমে যেটা আমরা করেছি আমাদের ক্যাপিটাল স্ট্রাকচারে 10% ছিল কি 10% কেডি ডেট ছিল কেডি ছিল আর ইয়া কত ছিল 9% এই 90%। তাইলে আমি যদি ওয়ার্ক ক্যালকুলেট করতে চাই আমাকে কি এটার সাথে এটা মাল্টিপ্লাই করতে হবে এবং এটার সাথে এটা মাল্টিপ্লাই করতে হবে। দুইটা যখন আমি যোগ করব তখন হচ্ছে 12.13 এটা হচ্ছে আমাদের ওয়ার্ক এট কোন লেভেল 90% and 100% 90% লেভেল বা 90-10 লেভেল। ঠিক আছে 90-10 লেভেল বা 9:1 লেভেল। So far do you understand this calculation? Yes sir. সবাই Yes, sir. okay now Yes, let's sir. talk about 2080 মনে করেন এই কোম্পানির এখন ইয়াটা চেঞ্জ হয়ে গেছে আপনার রিস্কটা চেঞ্জ হয়ে গেছে হয়ে নতুন কোন লেভেলে গেছে 2080 লেভেলে চলে গেছে। তাহলে এই 2080 লেভেলে আমাদের WSCC ক্যালকুলেট করতে হবে। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট অপশন ছিল। সেকেন্ড অপশনে এসে আপনাকে আবার ক্যালকুলেট করতে হবে কে। যখন আপনি কেই ক্যালকুলেট করতে যাবেন আপনার একটা বেটা দরকার আছে না? রিস্ক প্রিমিয়াম ইজ গিভেন। যদি এক্সাক্ট সেম ওয়েতে ক্যালকুলেট করি তাহলে কিন্তু আসলে হবে না। কারণ কি বেটা ডিপেন্ডস অন, এটা আমার ওই পরেই ছিল, বেটা ডিপেন্ডস অন ক্যাপিটাল স্ট্রাকচার, ইনফ্লেশন এবং আরো অনেক কিছু জিনিস রয়েছে। নাও আপনার ক্যাপিটাল স্ট্রাকচার কি সেকেন্ড অপশনে চেঞ্জ হয়ে যাচ্ছে না? জি স্যার চেঞ্জ হচ্ছে। কিভাবে চেঞ্জ হচ্ছে? আগে ছিল 90-10 আর এখন কত হইছে? 80-20। জি। সো প্রথমে এই যে জিনিসটা আছে, প্রথমে এই বেটাটাকে আনগিয়ার দা বেটা। আপনারা আমারে দিয়ে অনেক কষ্ট করাচ্ছেন, মানে এটা আসলে কোনো কাজেই লাগবে না, আপনার পরের দিকে একটু লাগতে পারে। আনগিয়ার দা বেটা মানে হচ্ছে এইটার ফর্মুলা হলো অ্যাসেট বেটা ইকুয়ালস টু ইকুইটি বেটা ইনটু E divided by E plus D into 1 minus T, এরকম হওয়ার কথা ফর্মুলা। বুঝতে পারছেন? কি বুঝলেন? এবার এটারে আমি এক্সপ্লেইন করি। বেটা আবার দুই রকম। বেটা কয় রকম বলছি? দুই রকম। অ্যাসেট বেটা ইকুইটি বেটা হচ্ছে টু টাইপস, একটা হচ্ছে অ্যাসেট আর একটা কি ইকুইটি। অ্যাসেট বেটা মানে হচ্ছে আনগিয়ার্ড অথবা আনলিভার্ড, 100% অথবা 100% ইকুইটি। ভেরি গুড। আর ইকুইটি বেটা মানে লিভার্ড, মানে এইটার মধ্যে ইয়া রয়েছে। সো আমরা যখন কোনো কিছু না লিখে শুধুমাত্র বেটা লিখি, ইট মিনস যে এটা হচ্ছে ইকুইটি বেটা। মানে শুধুমাত্র বেটা যদি দেওয়া থাকে তার মানে কি বলেন তো? এটা কিছু বলা না থাকলে সেই বেটার মানে কি? ইকুইটি। ওকে, তাইলে একটু আগে আমরা যে বেটাটা বের করেছি 1.1 মানে দেওয়া ছিল গিভেন, এই বেটাটা কি ছিল? ইকুইটি লিভার ইকুইটি বেটা, রাইট। এই ইকুইটি বেটা মানে কি? এটা কি গিয়ার্ড? মানে লিভার। এইটাকে আনগিয়ার করতে হবে। সেই আনগিয়ারের ফর্মুলা হচ্ছে এটা। বইয়ে আপনি দেখবেন ইউ হ্যাভ ডিফারেন্ট ফর্মুলা মেবি, বাট আসলে যেভাবেই যান না কেন ফর্মুলার অ্যান্সার একই হবে। মানে ওইটারে আমি ভাঙছি, ভেঙে এরকম তৈরি করছি। অ্যাসেট বেটা, বিএ মানে কি? অ্যাসেট বেটা। অ্যাসেট বেটা মানে কি? আনগিয়ার্ড ইকুয়ালস টু ইকুইটি বেটা। দেখেন ইকুইটি বেটা মানে কি? গিয়ার্ড ইনটু, দেখেন এইটার সাথে আমি এফেক্ট রেখেছি ই ডিভাইডেড বাই E plus D into 1 minus T. What does it mean? যে আমি ইকুইটি বেটা থেকে ডেটের এফেক্টটাকে মাইনাস করে দিচ্ছি, মাইনাস করে দিয়ে শুধুমাত্র ইকুইটির ইম্প্যাক্টটা রাখতেছি। তার মানে কি এটা আমার আনগিয়ার্ড বেটা হয়ে যাচ্ছে না?
আপনারা কি বুঝতেছেন না বুঝতেছেন না? জি স্যার। সবাই বুঝতেছেন? জি স্যার, এইখানে করতেছে হচ্ছে আপনার ডেটের উপর। হ্যাঁ, মানে আমরা তো আসলে ইকুইটি বেটা নিয়ে শুরু করতেছি, তাই না? জি স্যার, জি স্যার। আমরা যখন ইকুইটি বেটা শুরু করতেছি করে তার সাথে আমরা কি কাকে মাল্টিপ্লাই করতেছি? ইকুইটিকে মাল্টিপ্লাই করতেছি আর ইকুইটি প্লাস ডেট কে মাইনাস করে দিচ্ছি, মানে ডিভাইড করে দিচ্ছি। তার মানে আমার এফেক্ট কি থাকতেছে? শুধুমাত্র ইকুইটির এফেক্ট থাকতেছে। জি স্যার। মানে সেটা কি আমার অ্যাসেট বেটা হয়ে গেল না? জি স্যার। মানে আমি ওইভাবে ওই ফর্মুলাটাকে ইয়া করছি, তা না হলে আমি এই মোমেন্টে আমি কেমন করে মনে রাখছি? আপনার মনে কোশ্চেন থাকতে পারে না যে এই ভদ্রলোক এটা কেমন করে বললেন? এটা বললাম এই কারণে, ইটস লজিক, মানে আমি ওইটাকে লজিক্যালি এইভাবে তৈরি করে নিয়েছি। তাহলে এবার আসেন 1.1 ইনটু, ঠিক আছে, ইনটু আমাদের ইকুইটির পোরশন কত ছিল আগে? ওই যে শুরুতে 90% ছিল। 90 ইনটু আবার ইকুইটি কত ছিল? সরি 90 ইনটু না, 90 ডিভাইডেড বাই 90 প্লাস, জি এইটারে আমি আবার একটা ব্র্যাকেট দেই তাহলে ভালো হবে। 90 প্লাস এখানে কত হবে? 10 ভেরি কারেক্ট। আমি এবার এটারে একবারেই করে দেই, 10 ইনটু 1 মাইনাস t, তার মানে কত হবে? 7 না? সবাই কি বুঝতেছেন কেন 7 হলো? d ইনটু 1 মাইনাস t, মানে d হচ্ছে আমার 10%, ট্যাক্স রেট হচ্ছে 30%, সো আমি একবারে ওইটাকে কি করে দিলাম, তাহলে একবারেই আমি এখানে 97 দিয়ে দেই, ঠিক আছে? এই যে এরকম। তাহলে দেখেন ইটস প্রুভড, যদি কোনো কোম্পানিতে লোন থাকে তাহলে সেই কোম্পানির রিস্ক বেড়ে যায় না? জি স্যার। তাইলে আমার এই যে পার্টিকুলার কোম্পানির ইকুইটি বেটা কত ছিল? স্যার ছিল 90-10, এখন হচ্ছে 28। আমি যেটা বলি সেটার অ্যানসার দেন। ইকুইটি বেটা 1.1 যখন আমি ওটাকে কনভার্ট করে অ্যাসেট বেটা তৈরি করলাম তখন কত হইলো? 1.03। তার মানে এটা কি প্রুফ হয়ে গেল না যে আসলে যখন কোম্পানিতে ইয়া হয়, মানে যে লোন কম থাকে বা লোন থাকে না, সেই কোম্পানির রিস্ক কম। বেটা মানে কি? বেটা ইজ এ মেজার অফ হোয়াট? রিস্ক। তাইলে কি আমি এটা প্রুফ করে দিলাম আপনাকে থ্রু এই আপনার ইয়া ক্যালকুলেশন। এই কোম্পানির আপনার ইয়াটা চেঞ্জ হয়ে গিয়েছে, দেখছেন? মানে আপনার অ্যাসেট বেটা ইজ লোয়ার দ্যান ইকুইটি বেটা। আবার আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনারা পরীক্ষা দেন, আপনারা অনেক পরীক্ষা দেন, পরীক্ষা দিয়ে এসে বলেন আই হ্যাভ ডান এ ফ্যান্টাস্টিক এক্সাম, হোয়াই ডিডন্ট আই পাস? আপনি পাস করেন নাই, তার কারণ হইতে পারে আপনি হয়তো 1.1 বেটা ইকুইটি বেটা, আপনি অ্যাসেট বেটা এখানে বানিয়ে এসেছেন 1.2, এবং ইফ আই গেট দিস আনসার স্ক্রিপ্ট বলবো এর আসলে বেসিকই নাই। কারণ কি? কখনোই আমার ইকুইটি বেটা থেকে পার্টিকুলার কোম্পানির অ্যাসেট বেটা বড় হতে পারবে না। পারবে? না স্যার। আপনারা কি বুঝতেছেন? না স্যার। আমি তো আই এম ট্রাইং টু এক্সপ্লেইন অ্যাজ মাচ প্লেন ওয়ার্ডস অ্যাজ পসিবল। সো আসলে কোন কোম্পানির ইকুইটি বেটার থেকে অ্যাসেট বেটা বড় হতে পারবে না সেম কোম্পানির, বুঝতে পেরেছেন? তাইলে আমি যে ক্যালকুলেশন করলাম, সো ইট ইজ প্রুভেন যে আমাদের এটা মানে যে কোম্পানিতে লোন নাই সেই কোম্পানির রিস্ক কম। এইটাকে আবার রিগিয়ার করতে হবে। কি করতে হবে? এটাকে আবার রিগিয়ার করতে হবে। ওই রিগিয়ার করবেন এই সেম ফর্মুলাই করেন। এই সেম ফর্মুলা কি ছিল? রিগিয়ার হচ্ছে লেটস সে আমাদের ওটা কি ছিল মনে করেন, আমি আগে লিখি, অ্যাসেট বেটা হচ্ছে 1.02, তাই না? ইকুয়ালস টু ইকুইটি বেটা কত ছিল? 1.1 ইনটু ইকুইটি কত ছিল? নতুন 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 ইকুইটি কত? 80 ডিভাইডেড বাই ই প্লাস ডি। ই হচ্ছে 80, ডি মানে হচ্ছে 20 ইনটু পয়েন্ট কত? 20 ইনটু 0.7, তার মানে হচ্ছে কত থাকবে ওখানে? 14, তাই না? আপনারা কি আসলে বুঝতেছেন না? বুঝতেছি স্যার। রাইট, মানে আমার তো ডি তো 20, ওই ডি থেকে যখন আমি ট্যাক্স মাইনাস করলাম তার মানে হচ্ছে 20 ইনটু 1 মাইনাস টি, তার মানে হচ্ছে এটা হবে হচ্ছে
14 14 জি স্যার এরকম হবে। এটারে এখন সলভ করে বলেন যে ইয়া 0.9 এই সরি আমি একটা ভুল করছি বুঝছেন, ডিভাইডেড বাই হবে স্যার। তো এইখানে তো ইকুইটি অন পয়েন্ট অন হবে না, এইখানের ইকুইটি তো চেঞ্জ হয়ে যাবে, আরো বেড়ে যাবে। এইবার সলভ করেন, এইখানের ইকুইটি হচ্ছে যে বিই, এইটারে সলভ করে এখন আমারে বলেন অ্যানসার কত। এটা হবে বেসিক্যালি 1.02 টাইমস স্যার 1.19 এই যে 1.19 মেক সেন্স কেন বলেন তো? 1.19 মেক সেন্স বলেন তো? ইকুইটি বেটা বেশি হবে, ইকুইটি বেটা অ্যাসেট বেটার থেকে বেশি হবে। না এইটা তো একটা, কিন্তু এইটার ঘটনাটা হচ্ছে ইকুইটি বেসটা অ্যাসেট বেটার থেকে বেশি হবে, ঠিক আছে। সেকেন্ড ইস্যু হলো আমার ক্যাপিটাল স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। সো আগে যখন আমার 10% ডেট ছিল, 90% ইকুইটি ছিল, তখন আমার ইকুইটি বেটা কত ছিল? 1.1। যখন আমার 20% ডেট এবং 80% ইকুইটি হলো, তখন কিন্তু ইকুইটি বেটাও চেঞ্জ হয়ে যাবে। সেই ইকুইটি বেটা আগের ইকুইটি বেটার থেকে বড় হবে, কারণ কি আমার লেভেল অফ রিস্ক বেড়ে গেছে না? এই কারণে ছিল 1.1, এবার হয়েছে কত? 1.19। সো দিস ইজ হাউ ডাজ ইট ওয়ার্ক। এখন দেখেন আমরা WSCC ক্যালকুলেট করি। WSCC ক্যালকুলেট করলে এই যে এইটা হবে হচ্ছে 7 ইনটু 1.19, এটা লিংক করে দিলাম। সো 13 পয়েন্ট, আর এইখানে তো 7 আছে, এটাও আমার চেঞ্জ হয়ে যাবে, কারণ আমার এটা হবে হচ্ছে 80, এটা হবে হচ্ছে 20। বুঝতে পেরেছেন? সো এখানে দেখেন 12.11, এটা এরকম হলো কেন? It shouldn't be like this. Risk-free rate into seven into 1.19. Okay. স্যার বেটা তো চেঞ্জ হয়ে 7 যাবে এখানে। into 20, 1.4. না বেটা তো চেঞ্জ করে দিয়েছি আমরা, কারণ আমরা তো ওই যে যেটা ধরেছিলাম, রাইট, কারণ ওটা তো আমরা চেঞ্জ করে দিলাম না, 30% আমরা ধরেছি। এটার মানে হচ্ছে আমাদের কোথাও ক্যালকুলেশনে একটা ঝামেলা হচ্ছে, বুঝছেন? জাস্ট 1 সেকেন্ড, এটা এরকম হতেই পারবে না। ওকে, মানে দেখেন, বলেন তো আমাদের এখানে প্রবলেমটা কেন আমি বলতেছি এটা হতে পারবে না? এটা হতে পারবে না, এটার কারণটা হলো এই যে 12.13 বলেছেন না, 90-10 লেভেলে যে 12.13 এবং না ঠিক আছে তো, আরে আমি তো আই গট লস্ট, আপনারা তো আমার হেল্প করতেছেন না। শোনেন, আমি তো বললাম স্যার হয়েছে, মানে এটা ডিক্রিজিং তাই? আচ্ছা ঠিক আছে, শোনেন আর একটু ভালো করে শক্তভাবে বলতে হবে। আমি তো লস্ট, আই গট লস্ট। এই যে দেখেন, না এটা ডিক্রিজিং হচ্ছে, টিচিং হচ্ছে। ঠিক আছে শোনেন, আমাদের বেসিক্যালি কোশ্চেনটা ছিল যে আমাদের লেভেল অফ গিয়ারিং বাড়ার সাথে সাথে ইয়াটা বাড়বে, কেই বাড়বে, আর আমি দেখাচ্ছি হচ্ছে বটম লাইনে। না, এই যে আমাদের 10 এবং 90% লেভেলে তখন আমাদের কেই কত ছিল? 12.7 ছিল না? জি স্যার। আর 20-80 লেভেলে কেই কত হয়ে গেছে? 12.38। তার মানে কি বাড়ছে না? এটা কেন বাড়ছে? ওই যে স্যার বিটার কারণে, বিটার ইনটেক, বিটার কারণে তো আছে। বেসিক্যালি আমাদের গিয়ারিং বাড়ছে, গিয়ারিং এর কারণে আমার রিস্ক চেঞ্জ হচ্ছে, রিস্কটা এফেক্টেড থ্রু বেটা, দেয়ারফর আমাদের হচ্ছে কেইটা চেঞ্জ হয়ে গেছে। নাও লেট আস গো ব্যাক টু আওয়ার হোয়াইট বোর্ড।
এইখানে আপনারা বলতেছিলেন যে কেই, আপনাদের যে প্রশ্নটা ছিল যে কেন আমার কেই বাড়তে থাকে, সেই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে এইটা। এই কেই বাড়তে থাকে কারণ হচ্ছে ওই যে আমাদের লেভেল অফ গিয়ারিং যখন বাড়তে থাকে তখন আমার ডেটাটা চেঞ্জ হয়ে যায়। দ্যাট ইজ বলে না ওই যে কোশ্চেনে লেখা থাকে রিস্ক চেঞ্জ হয়ে যায়। রিস্ক মানে কিন্তু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে বেটার। ওই রিস্কটা হচ্ছে বেসিক্যালি অ্যাডজাস্ট হয়ে হয়ে কেইটা বাড়তে থাকে। ওই যদি আপনি ওই ফর্মুলায় পরেরটা আবার আরেকটা নেন 30-70, ওইখানেও দেখবেন কেই আরো বাড়ছে। সো ওই ডট গুলোকে ইফ ইউ কানেক্ট তাহলে এরকম একটা কেই লাইন তৈরি হবে। তাহলে যিনি কোশ্চেন করেছিলেন যে why k is increasing according to the increase of level of debt, is he or she is satisfied now? আর আপনাকে এবং যিনি কোশ্চেন করছেন দুজনকে ধন্যবাদ, কারণ আমাদের একটু লার্নিং হয়েছে ডিফিকাল্টির। জি স্যার, আমি আছি স্যার, থ্যাংক ইউ। জি জি জি, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট ইয়াতে চলে যাই। এনি কনফিউশন? সো ইট ব্রিংস টুয়ার্ডস দ্য এন্ড অফ দিস ইয়ার থিওরিটিক্যাল ডিসকাশন অন Yes sir, please. ক্যাপিটাল স্ট্রাকচার। স্যার এক্সেল কপিটা দিয়ে দিলে ভালো হয়। এক্সেল কপিটা আমি দিয়ে দিচ্ছি, দাঁড়ান আমি এটারে এখনই দিয়ে দেই। জাস্ট 1 সেকেন্ড। এক্সেল আজকে কত তারিখ? 27 না? জি স্যার। জাস্ট 1 সেকেন্ড, আমি এখনই দিয়ে দিচ্ছি। তুই না তো আছে আরে কি চাওয়াজ করবে কোনে সারাদিন খালি গেম খেলো না, গেম খেলো হিলে এই যে here you go। দেখেন আপনার ইয়াতে চলে গেছে, পেয়েছেন? জি স্যার, পেয়েছি। ওকে, এখন আমার মনে হয় যে আজকে আর আমরা সামনের দিকে না যাই। দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস, মোর অফ এ ওরিয়েন্টেশন ক্লাস। উই গট টু নো ইচ আদার এ বিট, এবং by this time we should understand how I am going to conduct the class. If you have any sort of inputs or any sort of recommendation, this class can be improved through these or these, এটা এরকম তাহলে। এবং আরেকটা জিনিস I would like to মানে tell you, এটা হচ্ছে it's like মানে we should be really mindful। আপনারা আসলে মানে if we get hugely overwhelmed by the external factors and external discussion, এটা হচ্ছে that is going to cost our real preparation. So next class থেকে আমরা আসলে ওই যে বাইরের discussion definitely করব wherever it is required। আমরা we should really keep our focus on this year so that we need to secure our pass first, ঠিক আছে? এবং at the same time we'll Yes sir, knowledge, ঠিক আছে? আজকে orientation class, I gave you opportunities to discuss on the things so that you become ইয়ার। এটা কি প্লিজ শেয়ার এমএম হৃদয়, ওটা আপনারা নিজেরা শেয়ার করে নেন। এমএম হৃদয় আপনার কোনো সেন্ড এটা, ঠিক আছে? তাহলে এখন বলেন মানে ডিড ইউ what do you feel, মানে what do you feel about financial management now? Is it interesting or is it scary or today's class shows that ইন্টারেস্টিং স্যার। ফার্স্ট ক্লাস একটু স্ক্যারি মনে হচ্ছে, কেন? বাট হোপফুলি ইন দা টাইম উইল না স্যার, ইন্টারেস্টিং স্যার। এই মামা নাম্বো সহজভাবে বলার চেষ্টা করতেছি, তারপরেও যদি স্ক্যারি হয় তাহলে তো মুশকিল। স্যার আমি আমার ডিফিকাল্টিসটা শেয়ার করেছি। ও আচ্ছা আচ্ছা, না অবশ্যই আমি লাইকিং ইট, I would expect you to it's an honest, yeah, okay, no issue. স্যার আমাদের খুব ইন্টারেক্টিভ ক্লাস হয়েছে, মানে আই থিংক ইট ইজ বেনিফিশিয়াল ফর আস। আমরা যত ইন্টারেক্টিভ থাকতে পারি তত আমাদের লার্নিং স্টেজটা স্ট্রেংথটা বাড়বে। আই থিংক ইট উইল বি কন্টিনিউ নেক্সট ক্লাস। আর ইউ আর ভেরি ফ্রেন্ডলি, দ্যাটস ওয়াই আওয়ার ইন্টারেকশন উইল বি ফ্রেন্ডলি হবে আর কি নেক্সট ডে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ আনোয়ার ভাই, অসুবিধা নাই। তাইলে স্যার আপনার কাছে অ্যাকাউন্টিং ক্লাসটা করছিলাম সিএলএ,
তাই আচ্ছা আচ্ছা কংগ্রাচুলেশনস ইয়েস স্যার আমিও আপনার ক্লাস করেছিলাম হ্যাঁ হ্যাঁ আমি তো আপনাকে সেই তখন থেকেই চিনি ইয়েস স্যার ইফতেখার কবে করেছিলেন ক্লাস স্যার আমি হচ্ছে গিয়ে নভেম্বর 2019 এ করেছিলাম আচ্ছা আচ্ছা এখন তো আর আমি অ্যাকাউন্টিং নেই না ইয়াতে আমি তো চেঞ্জ আমি 17 এ করেছিলাম হ্যাঁ লং ব্যাক আমি Yes, নেই sir. হচ্ছে এখন বিএটি তাও ওই যে লাস্ট সেশনে নেই নাই এই আর কি ও আচ্ছা আরো দুই তিনটা টপিক বিফোর ই কল অফ আমরা একটু খুব শর্টলি করে নেই আলাপ করে নেই এই যে এমএম থিওরির দেখেন এমএম থিওরি আমরা বারবার বলতেছিলাম না যে এমএম অলমোস্ট 100% পর্যন্ত গিয়ারিং এর কথা বলে এই প্রবলেম উইথ হাই গিয়ারিং হচ্ছে ব্যাংকরাপসি কস্ট ব্যাংকরাপসি কস্ট হলো ধরেন কোন কোম্পানি যখন ওরকম অলমোস্ট 100% পর্যন্ত গিয়ার নিবে বা হেভিলি গিয়ার্ড হবে ওই কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে যেতে পারে তাই না কারণ তো ও যদি ঠিকমতো ডেট সার্ভিসিং না করতে পারে ইন্টারেস্ট না দিতে পারে তাইলে হচ্ছে আপনার এটা যে ব্যাংকরাপ্ট হয়ে যাবে এজেন্সি কস্ট মানে হচ্ছে সো কল্ড এজেন্সি ব্যাটল বিটুইন ম্যানেজার্স এবং হচ্ছে আপনার ওই শেয়ার হোল্ডার্স এইটার যেটা হয় মনে করেন ইফ ইউ আর এ স্মার্ট ফাইন্যান্সিয়াল ম্যানেজার বা সিএফও you will try to increase your interest always কারণ কি আপনার দেখা গেল স্যালারি বা ইয়া হচ্ছে linked with the company's performance you shall try to look for the short term benefits rather than the long term gain for the company so এই জন্য দেখা গেল হাই গিয়ারিং নিলে কোম্পানির লং রানে সমস্যা আছে অথবা আপনার হাই গিয়ারিং নিলে কোম্পানির বেনিফিট আছে কিন্তু আপনি আপনার ওন বেনিফিটে আপনি হয়তো ওই যে উল্টা ডিসিশন নিচ্ছেন যেটা কোম্পানির সাথে অ্যালাইন সেটা না নিয়ে ওর অপোজিট ডিসিশনটা নিচ্ছেন that is called agency cost I hope you understand this and theoretically yes sir okay tax exhaustion হলো that is very interesting যে almost 100% পর্যন্ত ইসের জন্য সাজেস্ট করতেছে এমএম তো এখন এমএম যে সাজেস্ট করতেছে এটার একটা উদ্দেশ্য হলো যে আপনি অলমোস্ট মানে যে লোনের ইন্টারেস্টটা এই ইন্টারেস্টটা তো আপনার হচ্ছে ট্যাক্স অ্যালাউয়েবল সো ইউ ক্যান মানে যে আপনার ওটাকে কি বলে ক্লেম ইট অ্যাজ এ ট্যাক্স ডিডাক্টেবল এক্সপেন্ডিচার তাইলে আপনি হচ্ছে ওটা বেনিফিটটা পাবেন এখন ধরেন লেটস টেক অ্যান এক্সাম্পল আপনার প্রফিট হচ্ছে 10 কোটি টাকা আপনার কোম্পানির ট্যাক্স ইন্টারেস্ট রয়েছে 11 কোটি টাকা তার মানে কি আপনার বেশি ইন্টারেস্ট কত হয়ে গেল ওভার প্রফিট জি স্যার 1 কোটি টাকা বেশি 1 কোটি টাকা বেশি হয়ে গেল এই 1 কোটি টাকা বেশি হলে do you think government is kind enough to give back 30% on that to your account No, sir. no government does কোনো গভর্নমেন্ট দিবে না সে যেটা করবে আপনাকে হয়তো গভর্নমেন্ট will give you opportunity to carry it forward এবং হচ্ছে অ্যাডজাস্ট সো এই জন্য বলা হয় যে এমএম যদিও বলছে অলমোস্ট 100% পর্যন্ত লোন নেওয়া ভালো কারণ হচ্ছে আপনি লোনের ইন্টারেস্টের উপর ট্যাক্স বেনিফিট পাবেন কিন্তু এরকম সিচুয়েশন আসতে পারে যে আপনার হয়তো ওই যে প্রফিট যেটা আছে তার থেকে ইন্টারেস্ট বেশি হয়ে গেছে সো ইন দ্যাট কেস ওই এমএম এর যে হাই গিয়ারিং এর যে থিওরি ইট ইজ নট গোনা ওয়ার্ক ক্লিয়ার তাহলে প্রবলেম উইথ হাই গিয়ারিং মানে এমএম থিওরির কিন্তু প্রচুর ইয়া আছে ড্রব্যাক রয়েছে কারণ প্রথম ড্রব্যাক কি আছে বলেন তো আমরা যে এমএম থিওরির কথা বললাম 1958 if I ask you a question what are the drawbacks or criticisms of MM theory 1958 somebody asked how to learn the theory এটা হচ্ছে আপনার মানে ওয়ে অফ লার্নিং 1958 উইদাউট ট্যাক্সের ইয়াটা কি বলেন প্রবলেমটা কি tell me 2-3 problems or criticism of 1958 without tax বলছে যে ট্যাক্স গুলো রিয়েলিস্টিক রিয়েল ওয়ার্ল্ডে তো ট্যাক্স আসলে মানে থাকবেই রাইট ফ্যান্টাস্টিক মাঝার খুব ভালো একটা পয়েন্ট পিক করছেন দেখেন ওর যে অ্যাজাম্পশনস গুলো ওই অ্যাজাম্পশনস গুলাকে বলে ফলাশাস অ্যাজাম্পশনস ইফ ইউ রিকল আমি কিন্তু বলেছি দিস আর ফলাশাস অ্যাজাম্পশনস বা 40 অ্যাজাম্পশনস সো যেটা সে ই করছে যে মার্কেটে কোনো ট্যাক্স থাকবে না এই অ্যাজাম্পশনস ইটসেলফ এটা প্রবলেম আছে তারপরে 2 নাম্বার বলেন আর কি আছে 100% বড় করে আসলে মানে কতগুলি কোম্পানি ফাইন্যান্স 100% পর্যন্ত বড় সেম রেটে রিয়েল ওয়ার্ল্ড এটা হবে না তারপরে সে মনে করে মার্কেট ইজ পারফেক্ট মার্কেট আসলে কখনোই পারফেক্ট হয় না মার্কেট ইজ পারফেক্ট ইন থিওরি বাট ইন রিয়েল ওয়ার্ল্ড ইজ ভেরি ডিফারেন্ট রিয়েল ওয়ার্ল্ডে আসলে এরকম হয় না বুঝতে পেরেছেন আচ্ছা এবার আসেন MM 1963 MM 1963 what are the criticism of MM 1963 again
অলমোস্ট 100% পর্যন্ত সিমিলার রেটে বা সেম রেটে সে নিতে পারবে। মার্কেট ইজ পারফেক্ট, there is no issue cost। এই যেগুলা these are the criticism of MM 1963। সো এই জিনিসগুলা কিন্তু আপনাকে frequently will often be tested about these theories। আমি এই যে এগুলার উপর অনেক সময় নিয়ে ফেললাম, এটার কারণটা হচ্ছে এটা often and often আপনার শুধুমাত্র এই চ্যাপ্টার না, কিন্তু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট খুব ইন্টারেস্টিং। যেমন এই চ্যাপ্টার দেখা গেল আমি যখন ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালে যাব এই চ্যাপ্টারের অ্যাপ্লিকেশন রয়েছে, এই চ্যাপ্টারের থিওরি হয়তো ওইখানে চলে আসে, দে আর রিলেটেড। সো এই জন্য আপনি দেখবেন বিভিন্ন জায়গায় এই জিনিস আসতে পারে যে কোনো ইয়াতে। সো ইউ হ্যাভ টু বি রিয়েলি অন দ্য বল, ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড ইয়োরসেলফ। এবং হোয়াট উইল বি ইয়োর জব ফর দ্য নেক্সট ক্লাস বলেন তো? ইয়োর জব ফর দ্য নেক্সট ক্লাস উইল বি আমি যেগুলা বলেছি খুব সুন্দর করে বুঝে বুঝে এই থিওরি গুলা পড়া এবং টু প্রিপেয়ার ইয়োরসেলফ যে ফর দ্য নেক্সট ক্লাস। নেক্সট ক্লাসে হচ্ছে উই আর গোনা টাচ আপন দ্য বেসিক ওই যে আপনার ফর্মুলা অফ ক্যালকুলেশন অফ কস্ট অফ ক্যাপিটাল, দেন উইল মুভ অন টু দ্য এক্সাম স্ট্যান্ডার্ড কোশ্চেন। আমি অনেকগুলো এক্সাম স্ট্যান্ডার্ড কোশ্চেন করিয়ে দিব। ওই এক্সাম স্ট্যান্ডার্ড কোশ্চেন করিয়ে দিলে ইট শুড বি সাফিশিয়েন্ট এনাফ ফর ইউ টু প্রিপেয়ার ফর দ্য এক্সাম। মানে ওইগুলোকে ধরে আইসিএবি এর বাকি কোশ্চেনগুলো আপনি করবেন। ইজ দ্যাট ওকে? ওকে স্যার। ওকে স্যার। গুড, থ্যাংক ইউ স্যার। যদি আপনারা কেউ কিছু কোনো ইয়া থাকে বলেন, তা না হলে we can call it a day। স্টাডি পারপাসে নেক্সট সেশনের টপিক গুলো স্যার কোনোভাবে কি আমরা জানতে পারি কিনা বিফোর দ্য সেশন? নেক্সট টপিকের এটা আমি সবাইকে বলি, দেখেন আমি ওই যে খুবই ইরিটেটেড হই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ক্লাস নিতে গিয়ে, আমরা অনেক কষ্ট করে ক্লাস নেই। 2 নাম্বার হলো এই স্টুডেন্ট আপনার নেওয়া শুরু করে সার্টেন টাইম পরে গিয়ে আর খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, খুঁজে পাওয়া যায় না মানে হচ্ছে দে ডোন্ট গেট ইন্টারেস্ট অন দ্যাট। প্রথম ইস্যুটা হচ্ছে স্ট্র্যাটেজিটা হলো আমরা যে জিনিসগুলো পড়াচ্ছি ইউ শুড রিয়েলি বি মাইন্ডফুল ইন দ্য ক্লাস এন্ড ইউ শুড ট্রাই টু বিল্ড অন দ্যাট, মানে এট ইউর ওন পেস ব্যাক হোম। ওকে, মানে এইটার উপরই আপনি করবেন, ইউ শুড নট গো বিয়ন্ড দ্যাট। মানে দ্য রিস্ক অফ গোয়িং বিয়ন্ড দ্যাট এটা হচ্ছে ওই যে আপনার এরকম আমরা বাঙালি তো বেশি পড়তে চাই, আপনি নিজে নিজে পড়বেন, ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড এন্ড ইউ মাইট ডেভেলপ bad habit of tackling financial management, and that bad habit could be crucial for your exam। এটা আপনি করবেন, কারণ আপনার তো এখানে টিউশন দেওয়া হচ্ছে, টিউশন দিতে হইলে আপনার তো নিজে পড়ে পড়ে উল্টাপাল্টা ইন্টারপ্রিটেশন করে উল্টাপাল্টা বোঝার কোনো দরকার নাই। কারণ আমি যে এত করে বোঝানোর চেষ্টা করতেছি স্টিল দেখবেন যে আমরা ঠিক মতন বুঝতেছি না। নট এভরিওয়ান, আমরা কয়েকজন কিন্তু এরকম হতেই পারে। আর অ্যাকচুয়ালি আই ডিডন্ট মিন দ্যাট, অ্যাকচুয়ালি যেহেতু হচ্ছে স্যার টপিক গুলো মানে একটু ফিশি লাগছে বা যেহেতু অনেক আগে পড়ে এসেছি, সো যদি কোনোভাবে চ্যাপ্টার অর সামথিং লাইক দ্যাট যে তো আমি মানে কত ওই যে আমি তো লিখে দিছি না শুরুতে, ইয়েস স্যার কিছু জিনিস ক্যাপিটাল স্ট্রাকচার 5 and 6, সো এটাই আমরা শুরু করছি। এই সিনোপসিস আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি, বাট ইউ শুড নট গো বিয়ন্ড দ্য টপিক হুইচ আই হ্যাভ কভার্ড। বুঝতে পেরেছেন? শুধু আপনি না, সবাই। রিস্ক হলো আমি যেটা বললাম যে আপনি যখন নিজে নিজে পড়া শুরু করবেন, নিজের মতন করে আপনি হয়তো ইন্টারপ্রিটেশন করে নিজে বোঝার চেষ্টা করবেন, তো ইউ মাইট ডেভেলপ ব্যাড হ্যাবিট অফ স্টাডিং। দেখা গেল আপনি একটা জিনিস করছেন নিজের মতন করে বুঝে, সামহাউ ওটা মিলে গেছে বইয়ের সাথে, ইউ আর সুপার হ্যাপি যে ইয়েস আই এম ডান, বাট ইট মাইট নট বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট। সো এই জন্য আমি চাচ্ছি যে আপনার এটা ইটস লাইক গ্রিন ফিল্ডে হচ্ছে ইউ ওয়াক থ্রু মি, মানে আমার ওয়েতে ওয়াক উইথ মি, তাইলে হচ্ছে আপনার ইয়া ভালো হবে। ইয়েস স্যার, শিওর স্যার। ঠিক আছে, তাইলে আমরা ইফ ইউ পারমিট আমরা এটা শেষ করে দেই। থ্যাংক ইউ স্যার। ইয়েস স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ নাইস সেশন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, Recording stopped.